দেখছেন টিভি9 বাংলা ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আমি আত্রি আর শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর প্রথম আজকে যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে জন্ম মৃত্যু সার্টিফিকেট সেটা নথি যাচাই করা আর অ্যাকশনে নেমেছে পুলিশ। বিভিন্ন পঞ্চায়েত অফিস এবং পুরসভা যেখান থেকে এই শংসাপত্র দেওয়া হয় সেই সমস্ত জায়গায় এখন পুলিশ যাচাইয়ের কাজে নেমেছে। তৃণমূল জামানায় জন্ম মৃত্যু সার্টিফিকেটের জালিয়াতির বিস্ফোরক তথ্য। সীমান্তবর্তী 3 জেলায় প্রায় 25% জন্ম মৃত্যু সার্টিফিকেট ভুয়ো। নথি যাচাই করে চাঞ্চল্যকর তথ্য রাজ্যের হাতে। এসআইআর চলাকালীন মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুর্শিদাবাদে 2,40,000, উত্তর দিনাজপুরে 1,53,000, মালদায় 1,48,000 সার্টিফিকেট স্ক্যানারে। স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো যে ফর্জিওয়ালা অনেক হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম যে ডিলেট সার্টিফিকেট যেটা আছে 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে भी প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। এসব লোক যেটা আছে আপনার ভোটার রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে, যে প্রমাণ হয়ে গেছে। এটা টেস্ট চেক জন্য শুধু হলো, টেস্ট চেক যেটা হলো ওর মধ্যে যে অ্যাডিশনাল হলো ওর মধ্যে এটা অবস্থা আছে। আচ্ছা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আমলে যে সমস্ত জন্মের শংসাপত্র এবং মৃত্যুর শংসাপত্র ইস্যু হয়েছে সেগুলোই এই মুহূর্তে রাজ্য সরকারের নজরে। কারণ দেখো, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা যেগুলো সীমান্তবর্তী এলাকা, সেই জায়গাগুলো যেমন বিশেষ করে নজর আছে এবং সেখান থেকে ব্যাপক জালিয়াতির বা ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে। শুধুমাত্র মুর্শিদাবাদেই যদি আমরা লক্ষ্য রাখি, সেখানে 2,40,000 সংখ্যাটা ভাবুন। মুর্শিদাবাদে 2,40,000, উত্তর দিনাজপুরে 1,53,000, মালদায় 1,48,000 সার্টিফিকেট এই মুহূর্তে স্ক্যানারে। কারণ একটা বিস্তর দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেটা জন্মের শংসাপত্র হতে পারে বা মৃত্যুর শংসাপত্র হতে পারে, সেগুলো সমস্ত কিছু টাকার বিনিময়ে ইস্যু হয়েছে বলে অভিযোগ হয়েছে রাজ্যের কাছে। আর সেই কারণেই এই তৎপরতা। আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে শিলিগুড়ি থেকে। প্রসেনজিৎ, স্বাভাবিকভাবে শিলিগুড়িটাও যথেষ্ট একটা সফট জায়গা, সংবেদনশীল জায়গা, কারণ বাংলাদেশ খুব একটা দূরে নয়, চিকেন স্নেক খুব একটা দূরে নয়, তাই বরাবরই সংবেদনশীল এলাকা শিলিগুড়ি। সেইখানেও পুরসভায় বলো, পঞ্চায়েতে বলো, ঠিক কতটা তৎপরতা দেখছো এই সার্টিফিকেটগুলো নজরদারির জন্য? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন এবং তিনি আরো জোর দিতে হবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে রয়েছে। তবে আমি একটুখানি নবান্নের দিকে নজর রাখবো, কারণ সেখান থেকে মানুষ আগরওয়াল, মুখ্য সচিব, এই বার্তা দিয়েছেন। সোমা রয়েছেন আমার প্রতিনিধি। সোমা, সেখানে মানুষ আগরওয়ালের নজর যে এই জেলাগুলোতে বিশেষ করে রয়েছে সেটা অন্তত স্পষ্ট, কারণ এখানেই বিস্তর দুর্নীতি। আর কোন কোন জেলা এই মুহূর্তে রাজ্য সরকারের স্ক্যানারে রয়েছে? হ্যাঁ, দেখো, মুখ্য সচিব যেটা জানিয়েছেন যে সমস্ত এসআইআর পর থেকে যে সমস্ত জায়গায় এই গড়মিলের তথ্য পাওয়া গেছে তিনি সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরেছেন। তিনি যেটা বলেছেন যে রাজ্য সরকারের কাছে একটি তথ্য এসে পৌঁছেছে যে সীমান্তবর্তী 3 জেলা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং মালদা, যেখানে ভুয়ো জন্ম এবং মৃত্যুর শংসাপত্র পাওয়া গেছে। এবং অদ্ভুতভাবে যে হিসেবটি নজরে এসেছে যে 2023 সালে যে নথিবদ্ধ হয়েছে 1,21,453, 2024 সালে সেটা দেখা গেছে 3,81,591। এবং আরও বিস্তর একটা ফারাক যেটা দেখা গেছে 2025 সালে সেটা কিন্তু হয়েছে 10,50,451। বুঝতেই পারছো যে 3 লাখ থেকে সেটা কিন্তু একেবারে 10 লাখে গিয়ে পৌঁছেছে। এখানেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তারা কিন্তু স্বচ্ছতা আনতে চাইছেন এবং সেই স্বচ্ছতার কারণেই কিন্তু আজকে যেটা নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্য সচিব, যে আজকে সকাল 11টা থেকেই কিন্তু বিভিন্ন পুরসভা, মিউনিসিপ্যালিটি এই যে
স্বচ্ছতা অভিযান, অর্থাৎ যে জন্ম, যে বার্থ সার্টিফিকেট, একদম। তার যে একটা অর্থাৎ স্বচ্ছ সবার যে অভিযান। অভিযোগটা শুনছি আত্রে সেটা রীতিমতো চাঞ্চল্যকর, মানে প্রত্যেক বছর বছর লাফিয়ে Huge লাফিয়ে পরিমাণে বেড়েছে, বেড়েছে। মানে প্রায় ডাবল হয়ে গিয়েছে এক একটা জেলায় এই যে শংসাপত্রগুলো ইস্যু হয়েছে। আর এখানে আমরা কলকাতা পুরসভার দিকে নজর রাখবো, কারণ অনেকগুলো ওয়ার্ড কলকাতা পুরসভায়, অনেক সরকারি হাসপাতাল আছে, তাছাড়া হাসপাতাল আরও আছে, নার্সিংহোম আছে। এখানে জন্ম মৃত্যু শংসাপত্র অনেক বেশি পরিমাণে দেখা গিয়েছিল। এসআইআর যখন চালু হচ্ছে ঠিক সেই সময় হিড়িক শুরু হয়ে গিয়েছিল বার্থ সার্টিফিকেট ইস্যুর জন্য। সুচরিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। সুচরিতা, এই জায়গায় একটু নির্দিষ্টভাবে কিভাবে এই নথিগুলো যাচাই করা হচ্ছে? কারণ এসআইআর পর্বে আমরা দেখেছি কলকাতা পুরসভা একদম হিড়িক পড়ে গিয়েছিল বার্থ সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে বা নেওয়ার ক্ষেত্রে। কি কি তথ্য আছে, কিভাবে যাচাই চলছে? দেখো, এই মুহূর্তে আমি তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, এই যে নিউ মার্কেট থানার যারা আধিকারিক তারা তো রয়েছেন, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে কিন্তু পুরসভার শুধুমাত্র যে ডেথ এবং যে আমরা বলছি যে জন্ম মৃত্যু যে যেখানে থাকে সমস্ত ফাইল সেখানে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রায় খানা তল্লাশির মতো করা হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেখানে যেখানে স্টোর করা রয়েছে যত ফাইল, সেই সমস্ত ফাইল কিন্তু বের করে প্রত্যেকটা ফাইল থেকে দেখা হচ্ছে যে জন্ম মৃত্যু যে ধরো একটা যদি কম্পিউটারাইজ করা হয়েছে তার সঙ্গে যে ফাইলের নথি থাকা উচিত সেই নথিগুলো সম্পূর্ণরূপে রয়েছে কিনা সেগুলো, এটা অবশ্যই একটা লং প্রসেস। কারণ তুমি যেরকমটা বললে যে পুরসভা, কলকাতা পুরসভার আন্ডারে এত এত হসপিটাল, এত বড় একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা হয়তো একদিনে সম্ভব না, কিন্তু কোথাও গিয়ে তো একটা শুরু হয়েছে। এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 10:30-11টার থেকে এখানে থানার আধিকারিকরা এসছেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে, কারণ এখানকার যারা রয়েছেন, যারা পুরসভার আধিকারিকরা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু সকাল থেকে প্রত্যেকটা ফাইল বার করে প্রত্যেকটা বছরের, প্রত্যেক মাসের, প্রত্যেক দিনের প্রায় প্রত্যেকটা ফাইল বার করে সেখান থেকে দেখা হচ্ছে এবং প্রায় ট্যালি করা হচ্ছে। অডিট যেভাবে করা হয় ঠিক সেইভাবেই কিন্তু দেখা হচ্ছে যে জন্ম মৃত্যুর যে লেজারটা, তার সঙ্গে যে ডকুমেন্টস, সেইগুলো সমস্ত যে নথি রয়েছে সেই নথিগুলো ঠিক আছে কিনা, কারণ প্রত্যেকটা ফোল্ডার, প্রত্যেকটা ফাইল খুলে খুলে সেখানে সমস্ত কিছু বিচার করা হচ্ছে। ধন্যবাদ। একদম দীর্ঘমেয়াদী একটা প্রসেস, সেই কারণে মনোজ আগরওয়াল অর্থাৎ মুখ্য সচিব বক্তব্য রাখার পরে জেলার বিভিন্ন প্রান্তে সেই ছবি অন্তত দেখতে পাচ্ছি যে অতিরিক্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়ে গেছে। শুধুমাত্র পুরসভা নয়, শুধুমাত্র বড়গুলোর নজর নয়, পঞ্চায়েতেও সেই কাজ হচ্ছে। আমি একটু কোচবিহারের দিকে নজর রাখবো আত্রি, কারণ কোচবিহার উত্তরবঙ্গের দিকে একেবারে বাংলাদেশের খুব কাছে, মানে এই দিক থেকে ওদিক দেখা যায়, যেমন মালদা মুর্শিদাবাদে খুব কাছে বাংলাদেশ, তাই কোচবিহারের দিকেও বিশেষ নজর রেখেছে রাজ্য সরকার, কারণ সেখানেও একটা অনুপ্রবেশ ইস্যু বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। রিয়া আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, সেখানকার পুলিশ আধিকারিকরা ঠিক কোন পদ্ধতিতে, কোন কোন জায়গাগুলো, কোন কোন পঞ্চায়েতগুলো বিশেষ করে নজরে রেখেছে, সেইটা যদি আমাদের একটু বিস্তারিত জানাও। কোন কোন পঞ্চায়েতগুলো, কোন কোন পুরসভা এই মুহূর্তে নজরে রয়েছে? দেখো, প্রথমেই বলে রাখি সকাল থেকেই কিন্তু এই 11টা নাগাদ থেকে কিন্তু শুরু হয়েছে কোচবিহারের বিভিন্ন যে পৌরসভা এবং পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে কিন্তু কড়া নজরদারি এবং পুলিশের যে একটি বিশেষ টিম তারা কিন্তু গেছে। আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহার পৌরসভায় কিন্তু এখনও আমি চিত্রটা দেখাতে বলবো, এখনও কিন্তু এই যে বিশেষ টিম রয়েছে সেই বিশেষ টিম কিন্তু পৌরসভায় রয়েছে। বিভিন্ন যে পুরনো ফাইলগুলো রয়েছে সেই পুরনো সমস্ত ফাইল কিন্তু বের করা হচ্ছে এবং সব নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুধু সেটা নয়, কম্পিউটারে যে নথিগুলো রয়েছে যেগুলোকে ট্যালি করা হয়েছিল তার সঙ্গে যে পুরনো কাগজের মিল রয়েছে কিনা তাও চেক করা হবে। এবং এখানকার যে আধিকারিকরা ছিল তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেল যে পুরনো যত ফাইল রয়েছে তারা কিন্তু শুধু এখানে না, সম্পূর্ণ ফাইল তাদের বের করতে বলা হয়েছে এবং সেই ফাইলগুলো নিয়েই কিন্তু যে ভেরিফিকেশন তারা করবে, তারপরে কিন্তু জানাবে যে কি হলো। আমি দেখাতে বলবো ভিতরে কিন্তু রীতিমতো যে পুলিশের টিমটি রয়েছে তারা এসেছে এবং তারা কিন্তু এই যে সকাল থেকে জোর কদমে সেই ফাইলগুলো বের করছে এবং সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছে যে কম্পিউটারে যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো কম্পিউটারাইজ রয়েছে, ডিজিটাল নথিভুক্ত রয়েছে, সেগুলো তো অবশ্যই নজর রয়েছে, কিন্তু যেগুলো হাতে কলমে হয়েছে সেগুলো ফাইল বের করে করে রীতিমতো একেবারে নজরদারি চলছে। আচ্ছা,
কাটোয়ার খবর আমরা দেখব, কারণ সেখানেও চলছে ঠিক একই রকম নজরদারি। কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌশিক, কাটোয়ায় কোন কোন বিষয়গুলোকে খুব বা কোন কোন জায়গাগুলো পঞ্চায়েত হোক বা পুরসভা গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে? দেখো, মূলত আজকে কাটোয়া পুরসভার থেকে যখনই খুলেছে, অর্থাৎ সকাল 10টার পর কিন্তু কাটোয়া পুলিশ প্রশাসনের তরফ থেকে কয়েকজন আধিকারিক কাটোয়া পুরসভাতে তারা এসে হাজির হন এবং কাটোয়া পুরসভার ইস্যু করা বিভিন্ন জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সেই বিষয়ে এই পুলিশ আধিকারিকরা এবং যারা এসছে পুলিশ প্রশাসনের তরফে তারা খোঁজ খবর শুরু করেন। আমার এই বাঁ দিকে আমি একটি ঘর দেখাই। এই ঘর হচ্ছে কাটোয়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত। এখানে স্যানিটারি এবং জনস্বাস্থ্য বিভাগ লেখা রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জন্ম সার্টিফিকেট, ডিজিটাল ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত কাজ এই ঘরে করা হয় এবং এই ঘর দেখো লাগানো রয়েছে। এই ঘরের ভেতরে কিন্তু ইতিমধ্যে পুরসভার এই ডিপার্টমেন্টে যারা আধিকারিক রয়েছেন বা যারা কর্মরত রয়েছে তারা যেমন ভেতরে রয়েছে এবং সেই সঙ্গে কাটোয়া থানার পুলিশ প্রশাসন যারা এই সংক্রান্ত বিষয়ে যারা খোঁজখবর নিতে এসেছেন তারা কিন্তু এখানে রয়েছেন। দরজা লাগানো রয়েছে, ভেতরে তারা কিন্তু জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট যেগুলো পুরসভার ইস্যু করা সেই সব বিষয়ে তারা খোঁজখবর চালাচ্ছেন। মূলত যেটা জানা যাচ্ছে যে 1990 সালের পর থেকে কাটোয়া পুরসভার তরফে যে সমস্ত জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছিল সেইগুলোর বিষয়েই কিন্তু এই পুলিশ প্রশাসনের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জানা যাচ্ছে যে যে সমস্ত তথ্য উঠে আসবে, যে সমস্ত নথি 1990 সালের পর থেকে জন্ম ও মৃত্যু সংক্রান্ত সেগুলোকে সিজ করা হবে, কাটোয়া থানাতে নিয়ে যাওয়া হবে এবং কাটোয়া থানাতে নিয়ে যাওয়ার পর কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু এই সমস্ত নথির সত্যতা যাচাই করা হবে, এগুলো কি কতটা নির্ভুল বা কোনো এখানে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আমরা অন্যান্য জেলার দিকে নজর রাখবো, তবে এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছে। দেবজিৎ বাবু, এসআইআর প্রক্রিয়ার সময় একটা বিষয়ের নজরে পড়েছে যেটা রাজ্য সরকারের হাতে গুরুত্বপূর্ণ তথ্য, মানে চাঞ্চল্যকর তথ্য বলা যেতে পারে, যে সীমান্তবর্তী 3 জেলায় তৃণমূল জামানায় লাফিয়ে লাফিয়ে জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের ইস্যুর সংখ্যা বেড়েছে। আর সেখানে দেখা যাচ্ছে 25%, এখন প্রাথমিকভাবে তদন্ত হয়েছে 25%ই ভুয়ো। কি বলবেন তাহলে? প্রাথমিক তদন্ত 25% ভুয়ো, আমাদের ধারণা আরো অনেক বাড়বে। দ্বিতীয়ত আরো একটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে কাজ পৌরসভার করা উচিত বা পঞ্চায়েতের করা উচিত সেটা সরাসরি সিএমওইচ এবং বিএমওইচদের দিয়ে করানো হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন মৌখিক অর্ডার তাদের দেওয়া হয় যে যাতে করে কিনা তারা এই কাজগুলো করতে পারে। অর্থাৎ এই ধরনের রাতারাতি গাদা গাদা বার্থ সার্টিফিকেট ইস্যু করার ব্যবস্থা করা হয়েছিল। এই জিনিস সীমান্তবর্তী যে কটা জেলা আছে বহু জেলাতেই হয়েছে। বিশেষত আপনারা যা দেখাচ্ছেন বালিপুর ইত্যাদি জায়গাতেও, যেখানে কিনা রোহিঙ্গাদের বসতি স্থাপন করা হয়েছিল তৃণমূলী সংসদে, তো সেখানে আরো বেশি করে হয়েছে। রাষ্ট্রের সঙ্গে এইরকম বেইমানি বা বিশ্বাসঘাতকতা করেছে কোন দল, অতীতের কোনো নজির নেই। ধন্যবাদ। আমরা কথা বলবো, আমাদের রূপক প্রতিনিধি রয়েছেন, রূপক সরকার বালুরঘাট থেকে। কারণ দিনাজপুরে এই মুহূর্তে বিশেষ করে স্ক্যানারে রয়েছে রাজ্য সরকারের, কারণ সেটাও সীমান্তবর্তী এলাকা। রূপক, স্বাভাবিকভাবে তোমার কাছে আমি জেনে নিতে চাইবো যে এই জেলার কোন কোন পঞ্চায়েতগুলো বিশেষ করে স্ক্যানারে রয়েছে, আর এসআইআর এর সময় কোন কোন জায়গায় সব থেকে বেশি নাম বাদ গিয়েছিল এবং শেষ মুহূর্তে বেশিরভাগ নথিভুক্তকরণের কাজ হয়েছিল কোন কোন জোনগুলোতে? একদিন তোমাকে বলে রাখি, সীমান্তবর্তী জেলা কিন্তু দক্ষিণ দিনাজপুর। এই জেলাতে এসআইআর এর সময় প্রায় 1 লক্ষেরও বেশি কিন্তু নাম বাদ গিয়েছিল। সেই সময় কিন্তু এই সব পুরসভা এবং পঞ্চায়েতগুলিতে জন্ম শংসাপত্র নেওয়ার জন্য ব্যাপক ভিড় পড়েছিল। এদিকে যখন মুখ্য সচিব যখন নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জেলায় জেলায় যে জন্ম এবং মৃত্যু শংসাপত্র গরমিল রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে, তারপর কিন্তু জেলা পুলিশ প্রশাসনও তৎপর হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার 3টি পৌরসভা এবং 64টি গ্রাম পঞ্চায়েতে একযোগে কিন্তু এই অভিযান চলছে। আমি এই মুহূর্তে রয়েছি বালুঘাট পৌরসভায় বর্তমানে সেই অভিযান চলছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি টিভি 9 বাংলার পর্দায়। এখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা আছে, প্রত্যেকটি সালের যেসব জন্ম শংসাপত্র রয়েছে সেই নথি কিন্তু তারা নোট করে নিচ্ছে। আর কিছুক্ষণ পর কিন্তু এই নথি নোট করা শেষ হয়ে গেলেই কিন্তু সেগুলো কিন্তু সব কিন্তু তারা বালুঘাট থানায় নিয়ে যাবে বলে কিন্তু জানা গেছে। এখানে কিন্তু বালুঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস নিজে এসেছিলেন এবং বালুঘাট পুরসভার পক্ষ থেকে কিন্তু সব রকমভাবে সহযোগিতা করা হচ্ছে। বালুঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ শাহ নিজে এসেছিলেন, তিনি সব রকম ফাইল যাতে পুলিশ প্রশাসনকে দেওয়া হয় তার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন।
দিয়েছে, সেই মতো পুরসভার যারা প্রত্যেক কর্মী রয়েছে তারা কিন্তু সব রকমভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছে। প্রত্যেকটি খাতা ধরে ধরে যেসব যে নথির খাতা রয়েছে সেগুলো দেখে কিন্তু এই শংসাপত্রগুলো এখন নোট করছে বালুরঘাট থানার পুলিশ। জানা যাচ্ছে এই যে জেলার 64টি গ্রাম পঞ্চায়েত এবং 3টি পৌরসভায় একযোগে যে অভিযান চলছে সেটা কিন্তু আরো অনেকটা সময় লাগবে এই অভিযান শেষ হতে, কারণ এত এসআইআর প্রক্রিয়ার সময় বলেই দেওয়া হয়েছিল যে সমস্ত নথি জমা দেওয়া হচ্ছে সেই নথি যদি ভুয়ো হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আর সেই কাজই শুরু হয়েছে। নথি যাচাইয়ের কাজ হচ্ছে, সেখান থেকে ভুয়ো নজরে পড়লে তা পুলিশের কাছে পৌঁছে যাবে, আইনি প্রক্রিয়া শুরু হবে। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর এই ভুয়ো শংসাপত্র নিয়ে কি অভিযোগ ছিল শুনুন এবার। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত, আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, শিলিগুড়ির গুরুত্ব ভৌগোলিকভাবে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভারতের সুরক্ষা, বাংলার সুরক্ষার ক্ষেত্রেও। তো এখানে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে কিভাবে অভিযোগগুলো উঠে এসেছে, যা আজকে যাচাই হচ্ছে কিভাবে? দেখো, দিন কয়েক আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে এসেছিলেন এবং তিনি আরও একবার স্মরণ করিয়ে দেন ডিটেক্ট এবং ডিপোর্টের ক্ষেত্রে আরও জোর দিতে হবে। এর আগে এসআইআর হয়েছে, বেশ কিছু নাম কাটা গিয়েছে, যারা ভারতীয় নাগরিক নয় তারা অনেকে বিভিন্ন সীমান্ত দিয়ে চলে গেছে, সেই দৃশ্য আমরা দেখিয়েছি। কিন্তু এবার এই অভিযানের দৃশ্যটা দেখাচ্ছি বিভিন্ন পুরসভায় অভিযান। কেন? আমি উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটা রেফারেন্স দিচ্ছি। বেশ কয়েক বছর আগে দিল্লিতে সিবিআই বেশ কিছু আফগান নাগরিককে গ্রেপ্তার করে, যারা ভারতীয় শংসাপত্র দেখিয়ে দাবি করে তারা ভারতীয়, তাদের কাছে পাসপোর্টও আছে। কোথা থেকে সেই শংসাপত্র মিলেছিল খোঁজ নিয়ে দেখা যায় মালবাজার পুরসভার কথা। সেখানে পুলিশ যায়, দেখা যায় ভুয়ো নথির মাধ্যমে মালবাজার পুরসভা থেকে সেই আফগান নাগরিকরা একাধিক মৃত্যুর সার্টিফিকেট প্রথমে বার করেন তাদের পূর্বপুরুষদের নামে, এবং সেই সার্টিফিকেটকে সামনে রেখে জন্মের সার্টিফিকেট এবং পরবর্তীকালে ধাপে ধাপে পাসপোর্ট অবধি পৌঁছে যায় এবং তারা রাতারাতি ভারতীয় নাগরিক হয়ে যান। খড়িবাড়ির ক্ষেত্রে প্রচুর ভারতীয় শংসাপত্র মিসিং হয়ে যায়, কারা পেয়েছেন জানা নেই, টাকার বিনিময়ে এই সার্টিফিকেট বিক্রি হয়েছে। আমি এবার দেখাই ছবিটা, যে অভিযান হচ্ছে, কি করা হচ্ছে। দেখো, এই অভিযানের ক্ষেত্রে 70 বছরের রেকর্ড কিন্তু পুলিশ সংগ্রহ করছে। আজ সকালেই রেডিওগ্রামের মাধ্যমে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় নির্দেশ যায় সমস্ত পুরসভা এবং পঞ্চায়েতে দ্রুত আগামী দুদিনের মধ্যে এই সমস্ত নথিপত্র সেফ কাস্টাডিতে নিতে হবে। পুলিশ এসেছে ঠিক তার পরপরই কী করা হচ্ছে আমি একবার দীপান যদি এখানটা দেখায়। দেখো, এই যে বিভিন্ন সার্টিফিকেট এবং তার সঙ্গে কি নথি, আমি একটু দেখাই লাগবে 2 মিনিট। এই যে কি, এই যে ডিসচার্জ সার্টিফিকেট, নার্সিংহোম থেকে কেউ একজন কি নথি দিয়েছেন, এবার এটা ভেরিফাই করে দেখা হবে সেই নার্সিংহোমে আদৌ এই নাগরিক ছিলেন কিনা। আমি যদি পরপর পাতা উল্টাই, এই যাবতীয় নথি, এই যে আধার কার্ড, ভোটার কার্ড, অর্থাৎ কি কি নথি জমা দিয়ে এই সার্টিফিকেটগুলো পাওয়া গেছে, এই সমস্ত নথি কিন্তু পুলিশ সেফ কাস্টাডিতে নিচ্ছে। 2 ধরনের জন্ম, যারা প্রাতিষ্ঠানিক প্রসব করেছেন, যারা বাড়িতে নার্সিংহোমে হাসপাতালে প্রসব করেছেন, এই সমস্ত ক্ষেত্রে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে এই সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে কিনা, কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা আমি একবার দেখাবো, ওদিকটাও দেখাবো। কম্পিউটারে, ল্যাপটপে কিন্তু সেই সমস্ত নথি লিপিবদ্ধ করে নেওয়া হচ্ছে এবং এই বইগুলোর মধ্যে যে এক একটা বই রয়েছে, যে বইয়ের মধ্যে এই নথিগুলো রয়েছে, কোথাও কিছু মিসিং আছে কিনা, অর্থাৎ সন্দেহজনক কিছু পেলেই দ্রুত অ্যাকশনের দিকে এগোনো হবে। এই সমস্ত নথি গোটা রাজ্য থেকে সংগ্রহের পর বড় আকারে তদন্ত করে এখনো দেখে নেওয়া হবে যে এখনো কোনো বিদেশি কারচুপি হয়েছে কিনা। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মালদার চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, হৃদব্রত তৃণমূল শিবিরের। প্রসূন বাবু, একটা বিষয় জানতে চাইবো, যে আপনার জেলাও এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে, কারণ যে তথ্য হাতে আসছে 23 সালে যত সংখ্যক নথি ইস্যু হয়েছিল 24 সালে প্রায় দ্বিগুণ বা তার বেশি নথি ইস্যু হয়েছে, সেটা জন্মের হোক বা মৃত্যুর শংসাপত্র। এটা তো যথেষ্ট উদ্বেগের। যথেষ্টই উদ্বেগের, এবং জন্ম, মৃত্যু, জাতিগত শংসাপত্র, এই সবকিছু নিয়েই একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এবং যারা ইস্যু করেছেন, কোথাও পঞ্চায়েত ইস্যু করেছে, কোথাও কোনো আধিকারিক ইস্যু করেছেন, পুরোটাই তদন্ত হোক, পুরোটা এফআইআর করে পুরোটা তদন্ত হোক এবং
মানে এরকম যেন না হয় যে স্মল ফ্রাই ধরে থেমে যায়। যদি কোনো মেডিকেল অফিসার করে থাকেন তার সিওমহিষ পর্যন্ত তদন্ত যাওয়া উচিত। পঞ্চায়েত যদি করে থাকে তার সভাপতি একদম সভাধিপতি পর্যন্ত যাওয়া উচিত। মানে এই ইনস্টিটিউশনাল করাপশনকে যদি ভাঙতে হয় তাহলে ছোট ছোট মাছ ধরে হবে না, বড় বড় মাছকে ধরতে হবে। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা উদ্বেগের, এবং সরকারের কাছে অনুরোধ করব যে এফআইআর লঞ্চ করে ইনভেস্টিগেট করে যারা যারা জড়িত ছিল, সে আধিকারিকই হন আর নির্বাচিত জনপ্রতিনিধি হন, কড়া ব্যবস্থা নিন, কোনো ছাড়ার দরকার নেই। ধন্যবাদ। আমরা কথা বললাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি মালদার চাঁচলের বিধায়ক। তিনিও চাইছেন যে ঘটনার সঠিক তদন্ত হোক। তার জেলাও স্ক্যানারে রয়েছে, তার জেলাতেও এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে শেষ 4 বছরে জন্ম মৃত্যু সার্টিফিকেট ইস্যু ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, একই কাউন্সিলর এবং তার মধ্যে আপনি বিধায়ক, যে 3টে জেলাকে মেনশন করা হচ্ছে যে মানে বছরান্তে দেখা গিয়েছে প্রায় 3 গুণ হয়ে গিয়েছে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করা, আপনার কি মনে হয় এটা কারচুপিটা কোথায় গিয়ে থামতে পারে, কোথায় গিয়ে একেবারে মাথা আসতে পারে? কোথায় গিয়ে থামতে পারে, ওখানকার যারা তৎকালীন নেতা ছিলেন, এখনো যারা আছেন, জেলা সভাপতি তৃণমূলের যারা আছেন, তারা বলতে পারবে কোথায় গিয়ে থামতে পারে। আমি বলি যে শুধু ওই 3টে জেলা নয়, আমি বলছি কলকাতা পুরসভাতেও আপনারা সার্চ অপারেশন করতে বলুন। আমি বলছি যে কলকাতা পুরসভার ওই গেটে আমি ফুটবল ময়দানে অত বড় লাইন দেখিনি, গ্যাসের দোকানে অত বড় লাইন দেখিনি, যত লাইন, বা নোটবন্দিতে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে মরে যেত নাকি সব, তখনও আমি এত লাইন দেখিনি। যত লাইন আমি গত কয়েক মাস এসআইআর চলাকালীন পুরসভার গেটে দেখেছি। এখন ওই 25% না কত শতাংশ, অনেকে বলছেন যে এত শতাংশ ভুয়ো। আমি বলছি আপনারা যদি নবান্ন থেকে বলা হচ্ছে 25% ভুয়ো বেরিয়েছে। আমি বলছি কলকাতাকে যদি রেড করা হয়, কলকাতাকে যদি সার্চ অপারেশন চালানো হয়, আমি বলছি তাহলে শুধু এই 25% নয়, কলকাতার কিছু প্রান্তে কিছু কিছু জায়গার দেখা যাবে 100% ভুয়ো, 100% ভুয়ো। এবং এই ভুয়োটা সরকার অর্গানাইজড, গভর্নমেন্টের সিদ্ধান্তে, গভর্নমেন্টের পদ্ধতিতে, তৎকালীন গভর্নমেন্টের ইচ্ছে এই অন্যায়গুলো করা হয়েছিল। এটা কোনো লোক দুর্নীতি করেছিল শুধু না, এই দুর্নীতির সঙ্গে যুক্ত গভর্নমেন্ট। আমি বলি এর সঙ্গে যারা যারা যুক্ত, কলকাতা পুরসভা থেকে শুরু করে এই বিভিন্ন জেলায় জেলায় যেখানে যারা যুক্ত, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। এবং এগুলো সব পকেটে পকেটে হয়েছে। এই বিধায়কদের উচিত মানুষের কাছে গিয়ে পদত্যাগ করে আবার নতুন করে ভোট চাওয়া, কারণ তারা ভুয়ো ভোটারের ভোটে নির্বাচিত, তারা মানুষ ভোটারের ভোটে নির্বাচিত নয়। ধন্যবাদ সজল, আপনার প্রতিক্রিয়ার জন্য। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের বক্তব্য, তারপর সব থেকে বড় কভারেজ TV9 বাংলা। আমরা প্রত্যেকটা প্রান্তে প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র সীমান্তবর্তী 3 জেলায় আমরা আটকে নেই, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে আমরা আটকে নেই। আমরা কলকাতার দিকেও বিশেষ করে নজর রেখেছি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এসআইআর এর সময় যে সমস্ত নথি জমা পড়েছে তার মধ্যে 25% জন্ম এবং মৃত্যুর শংসাপত্র ভুয়ো, এবং সীমান্তবর্তী 3 জেলায় গত 4 বছরে প্রায় দ্বিগুণ, প্রায় কোথাও কোথাও 3 গুণ শংসাপত্র ইস্যু হয়েছে, যেগুলোর মধ্যে বেশিরভাগই ভুয়ো বলে আশঙ্কা করা হচ্ছে। দেখুন, এসআইআর এ ভুয়ো কাগজপত্র জমা পড়েছে কিনা বা কতটা, সেটা বলবার হক কিন্তু আসলে নির্বাচন কমিশনের, ওটা নবান্নের মূল বিষয় নয়। বরঞ্চ নবান্নকে বলতে হবে যে সরকার এই সময়তে কি ভুয়ো শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছে। এটা ঠিক যে এই মুহূর্তে নবান্ন যারা চালাচ্ছেন তারা গত দফায় চালাচ্ছিলেন না, কিন্তু গত দফার আগের দফাতে তো তারাই সরকারে ছিলেন, তৃণমূলের লোকেরাই সরকারে ছিলেন, তাদের একটা বড় অংশের নেতৃত্বকে নিয়েই এখনকার সরকার। ফলে গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউটি। যদি গভর্নমেন্ট সেটা বেঠিক করে থাকে সেটা খতিয়ে দেখা অবশ্যই উচিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা নির্বাচন কমিশনের সাবজেক্টটা হঠাৎ নবান্ন নিয়ে এসছে, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এই প্রশ্নটা উঠবে। যথাযথ যা সঠিক সেটা প্রকাশিত হোক স্পষ্টভাবে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে বেহালা চৌরাস্তা থেকে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। সৌভিক, একটা বিষয়, যেহেতু কলকাতা একটা
বৃহত্তর পরিসর, যার মধ্যে বেহালার মতো জায়গা রয়েছে, এখানে জন্ম আর মৃত্যু ভুয়ো সার্টিফিকেট ইস্যু হওয়া নিয়ে কি কি অভিযোগ উঠে এসেছে এবং আজকে যে অভিযানটা হচ্ছে সেটা নিয়ে কি বলা হচ্ছে, কিভাবে পুরো বিষয়টা যাচাইয়ের প্রক্রিয়া চলছে? দেখো, তোমাকে আমি প্রথমেই চিত্রটা দেখাবো। এটা হচ্ছে বড় 13 অফিস, এটা বেহালা চৌরাস্তায় তুমি দেখতে পাচ্ছ। ঠাকুরপুকুর থানার সমস্ত পুলিশরা কিন্তু এখানে উপস্থিত এবং মূলত জন্ম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলোই কিন্তু কালেকশন করা হচ্ছে, সেগুলোকে সংরক্ষণ করে পাঠানো হবে। এবং যেটা অভিযোগ উঠেছে, এসআইআর এর সময় কিন্তু অভিযোগ উঠেছিল যে তৃণমূল সরকার যখন ছিল সেই সময় এই জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেটে কিন্তু একটা ঘোটালা হওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই বেহালার বড় 13 অফিসে যেমন অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, পাশাপাশি বড় 16 যে অফিস সেখানেও কিন্তু অভিযান চালানো হচ্ছে। মূলত স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সেগুলো কালেকশন করে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে এবং সেই সার্টিফিকেটগুলোর মধ্যে কোনো রকম ফেক ব্যবস্থা রয়েছে কিনা, অর্থাৎ কোনো রকম ভুয়ো সার্টিফিকেট রয়েছে কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখা হবে। তবে ইতিমধ্যে যেরকম কলকাতার অন্যান্য পুরসভায় এই অভিযান চলছে, ঠিক সেরকমই বেহালা বড় 16 এবং বড় 13 যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এই অভিযান চালাচ্ছে পুলিশের তরফ। ধন্যবাদ। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার মুখ খুললেন আর মাধবন, যিনি পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রধান দায়িত্বে রয়েছেন। 3 ইডিয়টসের চতুর ওমে বৈদ্যর পর এবার সরব হচ্ছেন ফারহান আর মাধবন। আমাদের দেশের ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা আছে শিক্ষার। প্রত্যেক পড়ুয়ার স্বচ্ছ, নির্ভুল, মেধার ভিত্তিতে তৈরি শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে। বারবার প্রশ্ন ফাঁসের মতো ঘটনা অগণিত পড়ুয়ার বিশ্বাস, অধ্যাবসায়ে গভীরভাবে প্রভাব ফেলেছে। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে সরব অভিনেতা আর মাধবন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সরকারের কাছে তার অনুরোধ তারা যেন এই ঘটনার জন্য দায়ী প্রত্যেককে বিচারের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়, যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলার সাহস দেখাতে না পারে। পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রধানের দায়িত্বে রয়েছেন আর মাধবন। কয়েকদিন আগে সেখানকার পড়ুয়ারাও তার বক্তব্যের দাবি করে আসছিলেন এই ঘটনায়। তিনি কেন কিছু বক্তব্য রাখছেন না, অবশেষে সমাজ মাধ্যমে মুখ খুললেন আর মাধবন। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে ইতিমধ্যে বেশ কিছু অভিনেতা তারা সরব হয়েছেন। আমরা দেখেছি নাসিরুদ্দিন শাহ তিনি সরব হয়েছেন, শাবানা আজমি, প্রকাশ রাজ, তারা ওই ককরোচ জনতা পার্টির যে ধর্ণা সেখানে গিয়েও সামিল হয়েছেন। আর মাধবন, যিনি পুনে ফিল্ম ইনস্টিটিউটের দায়িত্বে রয়েছেন, দীর্ঘদিন ধরে সেখানকার পড়ুয়া তার বক্তব্য দাবি করছিলেন, অবশেষে তিনি মুখ খুললেন এবং এই ইস্যুতে কেন্দ্রকে আরো গভীরভাবে নজর দেওয়ার আবেদন করছেন তিনি সমাজ মাধ্যমে। কারণ দেশের ভবিষ্যৎ পড়ুয়ারা বারবার যদি এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটতে থাকে, তাহলে দেশের ভবিষ্যৎ তারা অনিশ্চিত হয়ে পড়বেন, তাদের বিশ্বাসে আঘাত পড়বে। সেই কারণে এবার তিনিও সরব হলেন। এবার সংসদের দিকেও নজর রাখবো, কারণ ঠিক একই কারণে সরগরম হয়েছে সংসদ। পার্লামেন্টের মকরদ্বারের একেবারে সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের ভূমিকা তীব্র নিন্দায় সরব হয়েছেন বিরোধী সাংসদরা। পাল্টা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে এনডিএ সাংসদরাও। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দুপক্ষেরই প্রতিবাদ, তাদের বিক্ষোভ কর্মসূচি দেখছি, কি চলছে সংসদ চত্বরে? এই একে অপরের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, আগামীতে ভবিষ্যৎটা কিভাবে এগোচ্ছে দুপক্ষের? দেখো, সরকার পক্ষ তারা আবেদন জানিয়েছে যে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তারা আলোচনার জন্য তৈরি, কিন্তু বিরোধীরা তারা এই মুহূর্তে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন, যতক্ষণ পর্যন্ত না বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে এফআইআর রয়েছে তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত বিরোধীরা এই অবস্থান বা বিরোধীরা এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। সরকার পক্ষ জানাচ্ছে যে বিরোধীরা, বিশেষত রাহুল গান্ধী, তিনি পরিস্থিতিকে জেনে বুঝে এই মুহূর্তে ক্রমশ ধীরে ধীরে বেসামাল করার চেষ্টা করছেন, অচলাবস্থা তৈরির চেষ্টা করছেন এবং তিনি গোলপোস্ট বদলাচ্ছেন বলে
বারবার ধরে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে। গতকাল জেপি নাড্ডাও একই কথা বলেছেন। এর পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে যে পরবর্তী সরকারের স্ট্র্যাটেজি কি হবে তা ঠিক করতে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে সিনিয়র মন্ত্রীরা তারা বৈঠকে বসেছেন। স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগ রাখছেন, প্রধানমন্ত্রীও নির্দেশ পাঠাবেন, সেই মোতাবেক আগামীকাল থেকে পদক্ষেপ হবে। এবং আজ সংসদের দুই কক্ষই দফায় দফায় মুলতবির পর সারা দিনের মতো এই মুহূর্তে মুলতবি হয়ে গিয়েছে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার ছিলেন আমাদের সঙ্গে। আজকে প্রধানমন্ত্রীও সকালে exam paper leakage and re-exam, these are very, very sensitive for that age of the children who are undergoing the preparation. If the government is not sensitive or not reacting, I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers. Even earlier to this announcement, তারামানের বক্তব্য শুনছিলাম এবং তিনিও বলছিলেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়েছে, তাই বিরোধীদেরও অনেকটা ভাবতে হবে এই বিষয়টা নিয়ে। bought and sold papers, leaked papers, they've all been arrested. And today's announcement by the Prime Minister assures the citizens, the mothers and the fathers who are so expecting their children and supporting them to make sure. আমরা শুনবো অর্থমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে সঠিক পদক্ষেপ নেওয়া হবে এবং যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র আন্দোলনের মধ্যে যুব সমাজকে আবারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়, ফাস্ট ট্র্যাক আদালত গড়ে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে, নেট প্রশ্ন ফাঁসকাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না, করা বার্তা মোদীর। ছাত্রদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকেই ছাড়া হবে না, সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রধানমন্ত্রী। অন্যদিকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অনড় বিরোধীরা। ছাত্রদের 3 দাবিকেই ঢাল করছে বিরোধীরা। রাহুল গান্ধী তিনি তার এক্স মাধ্যমে পাল্টা পোস্ট করেছেন এবং তিনিও সেই 3টে দাবিতেই অনড় রয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 3টে দাবি, যেটা সিজেপির পক্ষ থেকেই দাবি রাখা হয়েছে, সেই দাবিতে অনড় রয়েছেন রাহুল গান্ধী। এবং যারা পড়ুয়াদের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং যারা এই পড়ুয়াদের অ্যাসল্ট করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, হেনস্থা যারা করেছে এই পড়ুয়াদের তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ সিজেপির পক্ষ থেকে যে 3টে দাবি রয়েছে সেই 3টে দাবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। देखिए, ये तो वही बात हो गई ना कि बच्चा कह रहा है कि पापा मैं डिज़ाइनर बनना चाह रहा हूँ और पापा कह रहे हैं कोई बात नहीं बेटा, फिक्र मत करो, मैंने तेरी सेटिंग करके इंजीनियरिंग कॉलेज में एडमिशन करा दिया है। प्रॉब्लम एक है, बच्चा कुछ कह रहा है, आप कुछ और कह रहे हो। नेता हैं, नेतृत्व दिखाने का समय आ गया है, नेतृत्व दिखाएं। बच्चे कुछ कह रहे हैं, पहले उनकी बात सुने, उनकी मांगे क्या है। स्पष्ट मांगे हैं, धर्मेंद्र प्रधान रिजाइन करे। दूसरा कि जितने भी जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। तो सिस्टम द्वारा अगर आप कोई सोल्यूशन देंगे तो बच्चा उसको एक्सेप्ट नहीं करेगा। এদিকে যুবকদের কল্যাণী মোদী সরকারের সংকল্প, প্রশ্ন ফাঁস কাণ্ডে মোদীর কড়া বার্তার প্রসঙ্গ টেনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মোদীর সিদ্ধান্ত ঐতিহাসিক, প্রশ্ন ফাঁসের অজুহাতে যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। প্রধানমন্ত্রীর কড়া পদক্ষেপ একটা মাইল ফলক হয়ে থাকবে, সমাজ মাধ্যমে লিখেছেন অমিত শাহ।
अंदर और पार्लियामेंट के बाहर एक ही मांग है, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। सरकार अगर चाहती है कि वो हमारे साथ अंदर कॉम्प्रोमाइज करके बाहर बच्चों के आवाज को चुप कराए, ये कभी नहीं होने वाला है। बाहर जनता की जो आवाज है, अंदर पार्लियामेंट में जनप्रतिनिधि का भी वही मांग है, धर्मेंद्र प्रधान मस्ट रिजाइन। আপনারা দেখছেন সংসদের বাইরেই প্রায় সব সাংসদরা চলে এসেছেন। হই হট্টগোল সংসদের ভেতরেও হয়, ভবনের ভেতরে অধিবেশন শুরু হওয়ার পরপরেই মুলতবি করে দিতে হয় লোকসভা এবং রাজ্যসভা। ব্যাপক বিক্ষোভ দেখানো হয়, বিরোধীদের হই হট্টগোল শুরু হয়ে যায়, আর তার সেই হট্টগোলের জেরে লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষে অধিবেশন মুলতবি করে দিতে হয়। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল সরগরম সংসদ, শুধু সংসদের ভেতরেই নয়, অধিবেশনের ভেতরেই নয়, সংসদের বাইরেও, অধিবেশনের বাইরেও একই রকমভাবে বিক্ষোভ দেখানো হয়। যেমন বিরোধী সাংসদরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, আবার তার পাল্টা এনডিএ সাংসদরাও বিক্ষোভ দেখাতে থাকেন বাইরে। এদিকে ভেতরে যখন তুমুল হই হট্টগোল চলছে, তখন মুলতবি করে দিতে হয় সংসদের দু কক্ষের অধিবেশন। सदन की कार्रवाई आज 12 बजे तक स्थगित की जाती है। যেমন আশ্রয় বলছিল যে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তো রীতিমতো তোলপাড় অবস্থা, দফায় দফায় মুলতবি হচ্ছে সংসদের অধিবেশন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজি সরকার। সংসদে কবে কতক্ষণ আলোচনা তা বিরোধীরা ঠিক করবে, এ কথা বলেও সংসদের অধিবেশন অচল করায় বিরোধীদের তোপ দাগা হয়। কোনো আগাম শর্ত মানা হবে না বলে জানিয়েছেন কিরেন রিজিজু। এদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। কেন্দ্র আন্দোলনকে বিভ্রান্ত করতে চাইছে, পাল্টা কংগ্রেস অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি বলছেন যে কেন্দ্র আলোচনা করতে চায়, কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিরোধীরা। তারা বেশ কিছু শর্ত আগাম রাখছে, কিন্তু সেই সমস্ত আগাম শর্ত রাখা চলবে না। আগাম শর্ত না রেখে আলোচনায় রাজি কেন্দ্র সরকার। कंडीशन लगाने से आपका जो इंटेंशन है वो ठीक नहीं है, क्योंकि आप चर्चा को रोकना चाहते हैं। अब चर्चा को बात करके फिर कंडीशन लगा के फिर चर्चा को आप बाधित कर रहे हैं। हमने फिर से अनुरोध कर रहे हैं कि नीट एग्जाम को लेकर के कोई राजनीतिकरण नहीं करते हुए बहुत अच्छी तरह से दोनों सदन में चर्चा होना चाहिए। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान को इस्तीफा देना ही होगा। अगर वो इस्तीफा नहीं देंगे तो हम चर्चा नहीं करेंगे, ये साफ है। प्रधानमंत्री मंत्री प्रधान को क्यों बचा रहे हैं? धर्मेंद्र प्रधान के अंदर क्या इतनी खास बात है कि वो इस्तीफा नहीं देंगे? क्यों नहीं देंगे? क्यों नहीं इस्तीफा देंगे धर्मेंद्र प्रधान? এবার দেখাবো যন্তর মন্তরের ছবি, যেখানে রাতে তুমুল সংঘর্ষের পর আজ কি ছবি, আজ একেবারে থমথমে হয়ে রয়েছে চত্বর। ককরোচ পার্টির বিক্ষোভকারীদের ওপর ফের লাঠিচার্জ করে পুলিশ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল হাতে হামলা চালায় আন্দোলনকারীরা। গতকাল রাতে দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী। ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল আবার ফাটায় পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইটে ঘায়েল হন কয়েকজন পুলিশ কর্মীও। যদিও চাপের মুখে বহিরাগত তত্ত্ব সিজেপির, অর্থাৎ সিজেপি বলছে বাইরের লোকজন এসে, এরা স্টুডেন্ট নয়, এরা আন্দোলনকারী নয়, তারা এসে এই আচরণ করছে। पुलिसकर्मियों को छुड़ाने के लिए जब बाकी पुलिसकर्मी और आरएएफ के जवान आए तो ये हिंसक भिड़ंत और ज्यादा हिंसक हो गई। अभी आप देख जो लाठी चार्ज हुआ है उस पर मैं बोल चुका हूँ, इट वॉज वेरी ब्रूटल। और जिन पुलिस ऑफिसर्स ने ये करा है उनको लेकर हम कोर्ट में जाएंगे। और हमारे प्रोटेस्ट का आज 34th डे है। सोनम सर की हंगर स्ट्राइक जारी है, आज उनकी हंगर स्ट्राइक का 26th डे है। तो जब तक हमारी डिमांड्स पूरी नहीं होती तब तक हमारा प्रोटेस्ट जारी रहेगा। बट वी आर रिक्वेस्टिंग सोनम सर टू एंड हिज हंगर स्ट्राइक बिकॉज वी कैन नॉट अफोर्ड टू लूज हिज लाइफ। बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। हम यहाँ पर 1 महीने से बैठे हुए थे, 1 महीने में ऐसी कोई वारदात नहीं हुई। लेकिन अब क्या हो रहा है, जैसे ये प्रोटेस्ट बड़ा हो गया है तो ये बाहर से गुंडे भेजे जा रहे हैं बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए। और यही लोग हैं जो पथराव करे बीजेपी के। सरकार बिल्कुल चर्चा को तैयार नहीं है। सरकार सारे देश को गुमराह कर रही है। इनके कार्यकाल में कितने लीक हुए उसका भी तो व्हाइट पेपर होना चाहिए। कितने लोगों के खिलाफ कार्रवाई हुई, कितने दंडित हुए, कितने जेल गए, किनकी सजाएं हुई, हुआ कोई?
नथिंग हैज बीन डन सो फार। आप सत्ता में बैठे हुए हैं, आपसे जनता जवाब चाह रही है। डेमोक्रेसी में हम जनता के प्रति उत्तरदायी है, जनता के प्रति, और जनता मांग रही है। ये बच्चे कोई किराए पे लाया है? ये तो अपना किराया खर्च करके अपने तरीके से आए हुए हैं, किसी के प्रचार तो माध्यम से नहीं आए, अपनी बात कहने आए। कोई लड़ने आता है, ये लड़के लड़ने आए। দেখুন এখনো পর্যন্ত ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল তো একটা ভয়ানক সংঘর্ষ হয় পড়ুয়াদের সঙ্গে পুলিশের, সেই ছবি আমরা দেখালাম এবং অভিজিৎ দীপকে তিনি বলছেন যে এবার বাইরের লোক আস্তে আস্তে চলে আসছে এই আন্দোলনে। আজ সকাল থেকে দিল্লিতে কিন্তু নিরাপত্তার কারণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ আজও বিক্ষোভ আন্দোলন জারি রয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, পুলিশের নিরাপত্তা ঠিক কিরকম দেখছো এবং কি কি ব্যবস্থা নেওয়া হয় আজ দিল্লিতে? দেখো, গতকাল সন্ধ্যে থেকে 3 দফায় সংঘর্ষ হয়েছে বিভিন্ন জায়গাতে। যন্তর মন্তর সংলগ্ন জনপথ এলাকা, কনট প্লেস এবং টলস্টয় রোড, 3টে জায়গায় সংঘর্ষ প্রায় রক্তপাতের জায়গায় পৌঁছায় এবং তার পরবর্তী ক্ষেত্রে আজ সকাল থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট হাউস সহ একাধিক জায়গাতে ব্যারিকেড দিয়ে বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, গাড়ি চেকিং করা হচ্ছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং সমগ্র দিল্লির বিশেষত সেন্ট্রাল দিল্লি, পার্লামেন্ট, জনপথ এবং তার পাশাপাশি যন্তর মন্তর সংলগ্ন এলাকায় সেই জায়গাতে ইন্টারনেট বন্ধ রয়েছে। 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিষয়টি উঠেছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বিকেলের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে। পুলিশ সূত্রে খবর যে দিল্লি, নয়ডা, গুরগাঁও ছাড়াও বিভিন্ন রাজ্যের ছাত্ররা এবার ভিড় করতে শুরু করেছে যন্তর মন্তরে। এর ফলে দিল্লির সীমান্ত এলাকায় এন্ট্রি এক্সিট পয়েন্টে নজরদারি করা হচ্ছে, ব্যারিকেড করে চেকিং করা হচ্ছে এবং যে বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আন্দোলনকারীদের সঙ্গে এখনো পর্যন্ত সরকারের আলোচনা আদৌ হবে কিনা সেই বিষয় নিয়ে কোনো রকম এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি এবং এই মুহূর্তে যে খবর আসছে শুধুমাত্র দিল্লি নয়, অন্যান্য রাজ্যের একাধিক শহর যেমন পাটনা এবং অন্যান্য জায়গায়, সেখানেও কিন্তু লখনৌ, তিরুবনন্তপুরম, নাসিক, জয়পুর বিভিন্ন জায়গাতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একদম আস্তে আস্তে দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে পড়ছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি এবং দিল্লিতে 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং গতকাল যে এই ঘটনা ঘটেছে, পুলিশের উপর হামলার যে ঘটনাও ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কিছু এফআইআর, 10টি এফআইআর দায়ের করা হয়েছে। ड्यूटी पे जा रहा था वहाँ पर जंतर मंतर पर, जब संसद मार्ग पे सर वहाँ पहुँचा तो वहाँ पर करीब 2-2.5 हज़ार की भीड़ थी वहाँ। तो मुझे लगा कि मैं निकल जाता हूँ आराम से, मेरी ड्यूटी है, मैं जंतर मंतर बिल्कुल कुट्टी शॉप के वहाँ मुझे जाना था जहाँ पर धरना प्रदर्शन चल रहा है। तो मैं वहाँ निकला, उसके बाद वो लोग फिर एकदम से भड़क गए और मेरी तरफ आके बोले कि आंसू गैस का गोला छोड़ा है, हमारे पर हमला हो रहा है। तो मैंने कोई बात नहीं, आप आराम से रहो और मैं बात करता हूँ आगे जाकर। तो उन्होंने पीछे से सर मेरे लात मारी, घूसे मारना स्टार्ट कर दिया। करीब 100-150 लोग थे जिन्होंने मेरे ऊपर हमला कर दिया और उनके हाथ में लाठी थी, डंडे थे, किसी के हाथ में कोई कड़ा था, जैसे कोई कड़ा वगैरह था, कुछ छोटे छोटे चाकू टाइप से भी थे उनके, जो मारना चाह रहे थे। मैं उनसे बच रहा था, डिस्टेंस था थोड़ा सा, तो मैं भागा वहाँ से, फिर गिरा, उन्होंने मेरा पीछा किया और मुझे मारा सर वहाँ पर। আচ্ছা, দিল্লিতে কখনো জনতা পার্টি বিক্ষোভের মধ্যে মেট্রো বন্ধে করা সুপ্রিম কোর্ট, বিকেলের মধ্যে দিল্লির বন্ধ 16টি মেট্রো স্টেশন খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সিজেপি বিক্ষোভ আন্দোলনের মধ্যে করা অবস্থান প্রধান বিচারপতির, নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সর্বোচ্চ আদালতে। দেখুন, মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্ণসুবর্ণের রেলগেট যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। গেটম্যানের চরম শাস্তির আশ্বাস দিয়েছেন, মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। দুর্ঘটনায় আহতদের দেখতে মুর্শিদাবাদ মেডিকেলেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে,
চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে। দ্রুত তদন্ত করতে হবে এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি মৃতদের পরিবারের পাশে যেমন রয়েছেন এবং আহতদের দেখতেও হাসপাতালে যান। এবং স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যরা কি বলছেন একটা শুনবো। 5 লাখ টাকা দিয়ে গেল, চেক দিয়ে গেল, আর কিছু বলেনি। তো তারপরে যদি আমাদের একটা করে কাজ দিতে, আমরা তো বোম্বাই যাই, আবার সেই বোম্বাই যেতে হবে। যদি একটা কাজ দেয় তাহলে খুব ভালো হয়। এখানে থেকে আমার 2টো মেয়ে, এটা বড়, মারা গেছে এটা বড়। এই যে 5 লাখ টাকার চেক দিয়ে গেল মুখ্যমন্ত্রী, আর উনি বলে গেলেন যে সিএম ডিএসপির হাতে একটা কাজ দিয়ে গেল, সিভিকের কাজ বলে গেল। উনি নিজে থেকে এটা বলেছে, বিদেশ যেতে হবে না। মুখ্যমন্ত্রী যে বলেছেন যে এখানে বিদেশ আর যেতে হবে না, তাহলে দিনমজুরের কাজে এখানে আপনাকে একটা সিভিকের কাজ দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে গেছে, আশা দিয়ে গেছে। এবার বৃষ্টির ছবি দেখাবো এবং অত্যন্ত ভয়াবহ ছবি, সেটা হচ্ছে খরা রাজ্য গুজরাটের বৃষ্টি। এমনই ব্যতিক্রমী বৃষ্টি হয়েছে, বলা হচ্ছে 2 মাসের বৃষ্টি মাত্র 24 ঘন্টায় হয়েছে। দেখুন কি অবস্থা। 2005-এর মুম্বাইয়ের বন্যার যে বৃষ্টি, সেই বৃষ্টির রেকর্ডও ভেঙে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, পুরো বন্যার জল, তার উপরেই গাড়িগুলো ভাসছে। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে রাতের ছবি, যখন বৃষ্টি হচ্ছিল তখনকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আর এই রকম বৃষ্টি কিভাবে হলো এটা একটা বড় প্রশ্ন। আমাদের সঙ্গে কমলেশ রয়েছেন। কমলেশ, 2 মাসের বৃষ্টি মাত্র 24 ঘন্টায় হয়েছে, এই লেভেলে মেঘ জমলো, বৃষ্টি হলো, এটা কিভাবে সম্ভব? দেখো, ঠিক সোমবার দমদমে কয়েক ঘন্টার মধ্যে 163 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তাতেই দমদমের অনেক জায়গা ডুবে যায়, ভাবতে পারছো। তার 6.5 গুণেরও বেশি বৃষ্টি গুজরাটের ভালসাদ জেলার এই অঞ্চল উমেরগামে হয়েছে। 1064 মিলিমিটার বৃষ্টি 24 ঘন্টার মধ্যে। এই জেলাতে গত 2 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এর আগে মানে পরশু দিনও এই জেলারই কাপরাদা বলে একটি জায়গাতে, সেখানে 417 মিলিমিটার বৃষ্টি একদিনে হয়েছে। মানে আমরা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, চরম ভারী বৃষ্টি এগুলো বলি, এই যে বৃষ্টিটা এটাকে বলা হচ্ছে ব্যতিক্রমী, মানে এক্সেপশনালি হেভি রেইনফল। এবং এর কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা গুজরাটের খুব কাছে রয়েছে। ওই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, জম্মুর কাছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সব মিলিয়ে আরব সাগরে জলীয় বাষ্প ঢুকেছে এবং যে মেঘপুঞ্জ সেটা মানে ওই অঞ্চল থেকে সরেও নি। ফলে ওই মহারাষ্ট্র লাগোয়া গুজরাটের এই অঞ্চল জুড়ে আন্দাজ করতে পেরেছিলেন যে এত হিউজ বৃষ্টি হবে? হ্যাঁ, কমলা সতর্কতা দেওয়া ছিল, কিন্তু কোনো জায়গায় 1000 মিলিমিটারের বেশি বৃষ্টি 24 ঘন্টায় হবে এটা নিশ্চিতভাবেই কোনো সতর্কবার্তাতেই ছিল না। এই বৃষ্টিটা প্রায় দেখো 2005-এ মুম্বাইতে যে বৃষ্টি হয়েছিল সেই রেকর্ড তো ভেঙেই গেছে। মানে 2005-এর বন্যা, মানে চেরাপুঞ্জিরও অনেকগুলো রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। চেরাপুঞ্জিতে একদিনে মানে যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয় আমাদের দেশে, সেখানকার যে রেকর্ড 985 মিলিমিটার বৃষ্টি হয়েছিল 1974 সালে, সেই রেকর্ড ভেঙেছে। এর আগে শুধুমাত্র দেশের 2টো রেকর্ড এখনো বেঁচে রয়েছে। একটা চেরাপুঞ্জিতে, যেটা সব থেকে বেশি বৃষ্টি ধরা হয় 1995 সালে 1563 মিলিমিটার একদিনে, আর একটা লাক্ষাদ্বীপে আমিনদেবীতে হয়েছিল 1168 মিলিমিটার। মানে ভারতবর্ষের ইতিহাসে 3টে মানে এটা হচ্ছে 3rd হাইয়েস্ট রেনফল 24 ঘন্টার মধ্যে, যেটা ভালসাদের উমেরগাঁওতে হয়েছে। মানে অল্প সময় অতিবৃষ্টির যে ট্রেন্ড বা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, তার সর্বশেষ ভিকটিম হচ্ছে গুজরাটের এই অঞ্চল, যেখানে এই মুহূর্তে বন্যার জল ঘরের মধ্যে ঢুকে পড়েছে, গোটা আস্ত গাড়ি ডুবে গেছে, সেটা ছবিতেই দেখা যাচ্ছে। ধন্যবাদ।